আচ্ছা, আজকে আপনাদের হচ্ছে ডাটা এন্ট্রি কোর্সে হচ্ছে লেভেল 2 অ্যাডভান্স ক্লাসের ক্লাস নম্বর 1, সেটা হচ্ছে এমএস এক্সেল এর অ্যাডভান্স টপিক ক্লাস হবে আজকে। ক্লাসের রিকোয়ারমেন্ট ছিল বেসিক ফর্মুলা, সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন। এসব আলোচনা হবে। ডাটা ভ্যালিডেশন, শিট কিভাবে আমরা লিঙ্ক করতে পারি এটা দেখব। তারপর কিভাবে রেজাল্ট শিট তৈরি করতে হয়, রেজাল্ট শিটের ফর্মুলা, তারপর হচ্ছে আপনার লজিক কিভাবে ইউজ করতে হয়, এগুলো আমরা আজকে শিখব। মোট কথা হচ্ছে লজিকের অনেক কাজ আছে। লজিক নিয়ে বসলে একটা দুটা ক্লাসে শেষ হবে না। আজকে জাস্ট হচ্ছে রেজাল্ট শিট কিভাবে তৈরি করতে হয় এটা দেখানো হবে। আশা করি এটা দেখলে লজিক জিনিসটা কি ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। গত ক্লাসের হোমওয়ার্ক যদি কেউ করে না থাকেন কাইন্ডলি করে ফেলবেন। অ্যাকাউন্ট করেন, গিগ পাবলিশ করে দেখাই দিব, তারপরে গিগটা পাবলিশ করিয়েন। তাহলে আশা করি মার্কেট প্লেস থেকেও কাজ পাবেন। আচ্ছা, প্রথমত বেসিক ফর্মুলার কথা বলি। সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন। এসব করার জন্য আমাদের এক্সেল এর প্রয়োজন পড়বে। আমি এক্সেল অলরেডি তৈরি করে রাখছি যাতে আমাদের ক্লাসে সময় নষ্ট না হয়। আমি এখানে ডাটা ভ্যালিডেশনের জন্য কিছু সিরিয়াল নাম্বার নিছি, নাম নিছি, স্যালারি নিছি। হ্যাঁ, স্যালারি রেঞ্জ। আচ্ছা, একটু আমি একটু সিরিয়াল ওয়াইজ আসবো। ওকে, সাম, এভারেজ, কাউন্ট, মিন, এটা হচ্ছে একটা ফর্মুলা, বুঝছেন? যে ফর্মুলাগুলো দিয়ে আমরা ম্যানুয়ালি কাজ না করে একবারে সূত্রের মাধ্যমে কাজ সম্পন্ন করতে পারি। এগুলো হচ্ছে আমরা কোথায় পাবো? আপনি যখন কোনো সেল মানে সেলের ভিতরে কোনো ফর্মুলা দেবেন তখন সেই সেলটাকে সিলেক্ট করতে হয়। আমরা গত ক্লাসে দেখছিলাম অটোসাম। এখানে একটা অটোসাম অপশন আছে। এখান থেকে যদি আপনি অটোসামের এখানে রাইট অ্যারো আছে, এখানে ক্লিক করে দেবেন এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মানে এটাকে ম্যাক্সিমাম বলা হয়, এটাকে মিনিমাম। আরো মোর ফাংশনে যদি যাইতে চান তাহলে এখান থেকে মোর ফাংশন আসতে হবে। এগুলো হচ্ছে এক্সেলের লজিক। ইফ, এভারেজ, এগুলোর এক একটা এক এক রকম কাজ। এই কাজগুলো আমরা হচ্ছে সরাসরি কাজ করতে গিয়েই দেখবো এটা কিভাবে কাজ করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ইফটাই বেশি কাজে আসে কাজের ক্ষেত্রে। লজিক বসানোর জন্য আমাদের প্রথমত ইকুয়াল ইউজ করতে হয়। ইকুয়াল ইফ যদি দেন তাহলে দেবেন যে আই লিখলাম, এগুলো লজিক আসে, এগুলো একটা এক এক কাজ। ইফ বলতে বোঝাচ্ছে যদি, এই যদি দিয়ে শুরু হয় তারপর হচ্ছে আপনার বাকি ফর্মুলাগুলো বসায় নিতে হয় একটার পর একটা। তো এইটা নিয়ে আমি স্যালারি শিটে বিস্তারিত কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে দেখাই ডাটা ভ্যালিডেশনটা। অ্যাকচুয়ালি ডাটা ভ্যালিডেশন বলতে কি বোঝানো হয়? ডাটা ভ্যালিডেশন বলতে বোঝানো হচ্ছে যে এই যে আমি এখানে দেখেন, সরি না, ভুল হয়েছে।
এখানে মনে করেন একটা কোম্পানির এমপ্লয়ি আপনারা সবাই এখানে যেগুলোর নাম লিখছি প্রায় 10 জন আছেন, 10 জন একটা কোম্পানির এমপ্লয়ি। হ্যাঁ, এখানে একজনকে কাজ দেওয়া হয়েছে যে সেখানে সবার স্যালারিটা লিখবে। স্যালারি রেঞ্জ মনে করেন যে সর্বনিম্ন 10,000, সর্বোচ্চ 30,000। তাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে সে 10 থেকে 30,000-এর মধ্যে সে এখানে এন্ট্রি করতে পারবে, এর কমও পারবে না, এর বেশিও পারবে না। হ্যাঁ, কিন্তু আমরা তো এই সেলগুলোতে তো হচ্ছে আমরা 10, আমরা যেটা ইচ্ছে সেটা দিতে পারি, তাই না? আমি 2 বসালে 2 হচ্ছে, আমি 20,000 বসালে 20,000 বসতেছে, তাই না? তার কথা হচ্ছে যে আমি এখানে যে এই রেঞ্জটা একদম ফিক্সড করে দেই যে এখানে 10 থেকে 30,000-এর মধ্যেই বসবে, এর কমও না বেশিও না। তাহলে আমরা কি করব? তাহলে আমাদেরকে এই রেঞ্জটাকে একদম ফিক্সড করে দিতে হবে। আর এই রেঞ্জটাকে ফিক্সড করে দেওয়া যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। বিভিন্ন কাজে গিয়ে দেখা যাচ্ছে যে রিকোয়ারমেন্ট থাকে যে নির্দিষ্ট কিছু ডাটা এখানে এন্ট্রি করতে হয় কোনো সেলের মধ্যে। তো এই ডাটাগুলোর বাইরে কোনো ডাটা এন্ট্রি করলে এখানে আপনাদেরকে নোটিশ দেবে যে না আপনি কাজটা ভুল করছেন, বা রিমাইন্ডার দেবে। তো এই জিনিসটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনে কাজ করে। তো এখন দেখেন যে আমরা এই আমাদের নির্ধারিত সেলগুলোতে কিভাবে হচ্ছে ডাটা ভ্যালিড অবস্থায় রাখবো, হচ্ছে এই রেঞ্জটাকে আমরা ফিক্সড করে দেব। আমাদের ফিক্সড করতে বা ভ্যালিড করতে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেই সেলগুলোতে ডাটা বসাইতে যাচ্ছেন সেই কয়টা সেলকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। প্রজেক্ট ওয়াইজ কাজ করতে গিয়ে অনেক সময় আপনারা দেখতে পান যে নির্দিষ্ট কোনো সেলে কাজ করতে পারতেছেন, বাকি সেলগুলোতে কাজ করতে পারতেছেন না। কারণ হচ্ছে সেই সেলগুলোকে নির্দিষ্ট পরিমাণে ভাগ করে দেওয়া আছে, যে যেগুলোকে সিলেক্ট করে দেওয়া আছে যে আপনি সেখানে গিয়ে এডিট করতে পারবেন, সেগুলোতে আপনি এডিট করতে পারেন। আর যেগুলো সিলেক্ট করা নাই, যেগুলোতে আপনারা এডিট করতে পারবেন না, সেগুলোতে এডিট করা যায় না। ক্লিক করলে দেখা যাচ্ছে ইরর আসে। তো মনে করেন আমি এই কয়টাতে হচ্ছে আমাদের ভ্যালিডিটিটা বসাবো, ভ্যালিডেশন। তার জন্য হচ্ছে আমি দেখেন সেল কয়টাকে সিলেক্ট করে নিলাম। অবশ্যই যে কটা সেলে বসাবেন সেই কটা সেলকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে দেখেন এখানে অনেকগুলো ট্যাব আছে, হোম, সার্চ, এখান থেকে ডাটা একটা ট্যাব আছে, এখানে যান। এখানে আসার পরে দেখেন এখানে ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে। এখানে রাইট অ্যারোতে এসে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করেন। ক্লিক করলে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, ইন্টারফেস আসবে। এখানে সেটিংসে থাকার অবস্থায় আপনার এখান থেকে হচ্ছে ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। এখানে সেলগুলোতে দেখেন এনি ভ্যালু দেওয়া আছে, মানে আপনি যেটা বসাবেন সেটাই হবে দেওয়া আছে। এখান থেকে অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে হোল নাম্বার, ডেসিমেল, লিস্ট, ডাটা, টাইম, টেক্সট লেন্থ, কাস্টম, ঠিক আছে, এগুলো বসবে। তো যেহেতু আমি এখানে সংখ্যা বসাবো সেহেতু হচ্ছে আমরা এখান থেকে ডেসিমেলটাকে সিলেক্ট করে নিব। ডেসিমেলটাকে সিলেক্ট করার পরে দেখবেন নিচে দুইটা অপশন দেবে, একটা হচ্ছে ম্যাক্সিমাম, একটা হচ্ছে মিনিমাম, একটা হচ্ছে ম্যাক্সিমাম। এখান থেকে আমি বলছিলাম কত, মিনিমাম 10,000, 10,000, ম্যাক্সিমাম হচ্ছে 30,000, ঠিক আছে। তারপরে এখানে জাস্ট ওকে করে দেবেন।
দেওয়ার পরে এখানে যদি আমি এখন 2 বসাইছিলাম এর আগে, এখন যদি দেখবেন যে এখানে আমাকে বসতে দিচ্ছে না, চলে যাচ্ছে, কিন্তু পাশের সেলে দেখেন ঠিকই বসবে। তার মানে হচ্ছে কি আমি এখানে এই জিনিসটাকে একদম ফিক্সড করে দিছি যে এখানে 10,000 বসাবো, সে নেবে। আবার 30,000 বসাবো, সে নেবে। যদি আমি এখানে 30,000 এক বসাই, নেবে না। 29,999 বসাচ্ছি, নিচ্ছে। এখানে আমি যদি আবার 9,999 বসাই, সেটাও নেবে না। মানে আমি এখানে ফিক্সড করে দিছি জায়গাটাতে। তো ডাটা ভ্যালিডেশনের সময় আমাদেরকে যেসব ডাটার প্রয়োজন পড়বে, যে আমি এখানে সাপোজ নাম্বারের বাইরে কিছু বসাইতে পারবো না, তাহলে সে জাস্ট নাম্বারে নেবে। আমার একটা প্রজেক্টে কাজ করা হলো কিছুদিন আগে, এটা হচ্ছে যে ড্রপ ডাউন বক্স ছিল। সেই ড্রপ ডাউন বক্সে কিন্তু ড্রপ ডাউনে যেসব অপশন ছিল, অপশনগুলো হচ্ছে এরকম যে ব্যাচেলর, তারপর হচ্ছে মাস্টার্স, কিছু গ্রাজুয়েশন দেওয়া ছিল। এগুলোর বাইরে বসাতে গেলে নিচ্ছিল না, ওইখানেও এই বর্তমান করে বসানো ছিল। দেখেন আমি এখানে 10,000 দিলাম, আমি এখানে 12,000 দিই, 25,000 দিই, নিচ্ছে, ঠিক আছে। এরকম ভাবে হচ্ছে আমাদেরকে ডাটা ভ্যালিডিটিটা যেটা ভ্যালিডেশন যেটা সেটা হচ্ছে ফিক্সড করে বসাইতে হবে। আপনারা চাইলে এখান থেকে এসে ডাটা ভ্যালিডেশন ক্রিটিক্যাল ইনসাইট ডেট ডাটা এখানে বসাইতে দিচ্ছে না। আবার যদি মনে করেন যে আপনি এটাকে উঠাই দিবেন, তাহলে আবারও সিলেক্ট করেন, ডাটা ভ্যালিডেশনে আসেন, আসার পরে জাস্ট এখান থেকে ক্লিয়ার অল করে দেন, ওকে করে দেন। এখন দেখুন সবকিছু বসবে। এভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা সেলে নির্দিষ্ট একটা রেঞ্জ সেট করতে পারেন, কিংবা সেটকৃত রেঞ্জটাকে আপনি এখান থেকে সরাই দিতে পারেন। তো মূলত এটা হলো ভ্যালিডেশন। এটাকে বিস্তারিত আলোচনা করে অনেকে 2-3 ঘন্টা শেষ করে দেয়। যার মূল কাজটা হচ্ছে এটা। তাহলে কি করবেন, যে কটা সেলে আপনারা হচ্ছে ফিক্সড করবেন সেই কটাকে হচ্ছে এখান থেকে সিলেক্ট, দেন ডাটা ট্যাবে যাবেন, এখান থেকে ভ্যালিডেশনে আসবেন, আরেকটা ক্লিক করে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করেন, তারপর হচ্ছে ডেসিমাল যত সংখ্যা বসাবেন, মিনিমাম ম্যাক্সিমাম দেওয়ার পরে ওকে করে দেন। যদি না বসান তাহলে কিন্তু নেবে না। আগে ক্লিয়ার করতে চান, ক্লিয়ার ওকে দিয়ে ওকে করে দেন, তাহলে আপনাদের ডাটা ভ্যালিডিটিটা ফিক্সড হয়ে যাবে। এইভাবে হচ্ছে আপনারা ভ্যালিডিটিটা চেক করে নেবেন। নেক্সট টপিক হচ্ছে গিয়ে আপনাদের শীট লিংক করা, যে একটা শীটে আপনারা আরেকটা শীট কিভাবে লিংক করবেন। এই একটা শীটের সাথে আরেকটা শীটকে লিংক করার যে সিস্টেমটা, এটাকে বলা হয় যে কনসলিডেট, না কি যেন বলতেছে, একটু ওয়েট, কনসলিডেট এক্সেল, মাঝে মধ্যে ভুলে যাই। এই জিনিসটাও হচ্ছে আমরা ডাটা ট্যাব থেকেই পাবো। আমি এটাকে একটু ছোট করবো, আমার স্ক্রিনের লাইটের প্রবলেম, সো আমি এতটুকু রাখবো। আমি মনে করেন এখানে সিরিয়াল নাম্বার দিচ্ছি, এখানে নেম নিব, এখানে
সাপোজ যখন একটা নাম্বার নিলাম আর কি, নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 বসাইলাম, আমি সিরিয়াল দিচ্ছি, আচ্ছা এখান থেকে আমি আরো 2টা শীট দিব, 3টা নিলাম। 4 নাম্বার শীটের নাম দেব আমি কনসোলিডেট আর কি, আর এগুলো আমি এখান থেকে কপি করব। 3টা শীটে দিলাম, আমি এখানে এখন আলাদা আলাদা নাম্বার বসাবো। নেম, আমি আমার নাম দিলাম রিফাত রাজন ফিরোজ। আচ্ছা মনে করেন এই নাম কয়টা আমি কপি করি, এটা আমি আগে সাজাইতে চাইছিলাম, সময় পাই নাই। আমি একটু করে দিব। ওকে, এখন আমি এখানে নাম্বার বসাবো, আমি সিরিয়াল ওয়াইজ দিচ্ছি। এখানে চাইলে আপনারা আপনাদের সুবিধার মতন নাম্বার বসে নিতে পারবেন, বা মাইনাস আসছে, মাইনাস দেওয়া যাবে না। আচ্ছা আমি এই কয়টা নাম্বার আবার হচ্ছে বাকি সেটগুলোতে বসাই দিব, অনেক সময় খাবে। এখন এই সেম ডাটাগুলো আমি হচ্ছে এবারে বসাবো, এন্ড এগুলাকে আমি ডিলিট করে দেব। এখন আমি হচ্ছে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে দুঃখিত একটু সময় নিলাম। তো আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি শীট 1 শীট 2 এন্ড শীট 3 এই 3টা শীটে এই সেলটাতে দেখেন এখানে 1, এখানেও 1, এখানেও 1, এই সেম সেলে যে কটা মার্ক আছে বা নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারের একটা টোটাল কাউন্ট বা টোটাল সাম আমি এই ঘরে বসাইতে যাচ্ছি। তো ম্যানুয়ালি করতে গেলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে 3টা শীট আমরা হচ্ছে ভিজিট করি, করে 3টা শীটের টোটাল যে নাম্বারটা এটাকে আমরা হচ্ছে যোগ করি, যোগ করার পরে তারপরে সেখানে বসাই দিই। তো এই কাজটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করবো না, আমরা এই কাজটা করবো শীট লিঙ্ক করার মাধ্যমে।
শীট লিঙ্ক আমরা কিভাবে করবো? আমরা যে শীটে হচ্ছে টোটাল রেজাল্টটা নিয়ে আসবো, মনে করেন যেহেতু কনসোলেটে আমি এটা নিয়ে আসবো, সেখানে আমি কোন কোন সেলে এটার রেজাল্টটা রাখতে চাচ্ছি সেইখানে আগে আমাদের কাজ করতে হবে। আমি এই 3টা শীটের টোটাল কাউন্ট, আমি যে কনসোলেট এইটাতে আসছি, এখানে আমি এই এরিয়াগুলোতে রাখতে চাচ্ছি। এই এরিয়াগুলোতে রাখার জন্য আমি আগে ফার্স্ট অফ অল এগুলোকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে দেখেন আবার ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পরে এখান থেকে এই দেখেন কনসোলেট একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে আমাকে এইরকম একটা পপ আপ উইন্ডো দিবে, যেটা একটু আগে দিছিল সেম ভাবে। এই উইন্ডোটা চালু করার পরে দেখেন এখানে ফাংশন আছে সাম। আপনি এই 3টা সেলের কি কাজ করতে যাচ্ছেন? আপনি যদি টোটাল ইকুয়েশন আনতে চান তাহলে সাম সিলেক্ট করেন, বা টোটাল কাউন্ট করতে চান যে 1 1 1 3টা মিলে কটা সংখ্যা? 3টা। এভারেজ, 3টার এভারেজ কত, এটার মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্স কোনটা, তারপর হচ্ছে মিনিমাম কোনটা, ঠিক আছে? সব কিছু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, আমার সব অপশন দেওয়া আছে। তো আমি এখান থেকে আমার আপনাদেরকে সাম মানে টোটাল যোগফল করাটা দেখাবো। দ্যাটস আমি এখানে সামটাকে সিলেক্ট করে রাখলাম। এখন নিচে দেখেন রেফারেন্স নামক একটা অপশন আছে। রেফারেন্সে আসেন, রেফারেন্স আসার পরে এখানে ক্লিক করার পরে আপনি যেই শীটটাকে রেফারেন্স আকারে দিতে যাচ্ছেন সেই শীটটাকে এখানে সিলেক্ট করেন। দেখেন এখানে শীট 1 চলে আসছে। এখন আপনি শীট 1 এর কতটুকু জায়গা এখানে রেফারেন্স হিসেবে দিয়ে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে এতটুকু জায়গা আমি রেফারেন্স আকারে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন এই রেফারেন্সটাকে আমাদেরকে অল রেফারেন্সে অ্যাড করতে হবে। অল রেফারেন্স অ্যাড করার জন্য আমাদেরকে এখান থেকে জাস্ট অ্যাড করে দেবেন, অ্যাডে ক্লিক করলে দেবেন এইটা এখানে চলে আসছে, ঠিক আছে? নেক্সট আমাদের এখন শীট নাম্বার 2 তে যেতে হবে। আমরা শীট 1 এ যেরকম ভাবে করলাম শীট 2 তেও সেভাবে করব। তার জন্য আমাদেরকে রেফারেন্সের এখানে এটা মাইনাস করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। এখানে ডিলিট করলেও রেফারেন্স এটা থেকে যাবে। তো নেক্সট রেফারেন্স আমাদের কোনটা হবে? শীট 2। শীট 2 তে আসলাম, আসার পর আমি আবার এগুলোকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে অ্যাড করে দিলাম, আবার মাইনাস করে দিলাম, দেন শীট 3 তে চলে গেলাম, গিয়ে সিলেক্ট করে দিয়ে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখানে আমাদের দেখেন ইউজ লেভেল ইন টপ রো লেফট কলাম, এই দুটাতে আমরা কোনো টিক মার্ক দিব না, বাট ক্রিয়েট লিঙ্ক দ্য সোর্স ডাটা, এই সোর্স ডাটা থেকে যে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করতে চাচ্ছি এটার একটা পারমিশন দিতে হবে। এখানে টিক মার্ক দেন, টিক মার্ক দিয়ে দেখেন এখানে টিক মার্ক দেওয়ার সাথে সাথে আমি শীট 3 তে ছিলাম, সে আমাকে কনসোলেট শিটে নিয়ে আসছে, আর এখান থেকে সে আমাকে অটোমেটিক লিঙ্ক করে দিয়েছে। ওকে করে দেন, দেখেন এই 1 2 3 তিনটা শিটের যে একটা সেলের টোটাল যে যোগফলটা দেখেন এখানে লক্ষ্য করেন, এখানে 1 শীট 2 1 শীট 1 1, তাহলে তিনটার যোগফল হয়ে দাঁড়াচ্ছে 3। পাশের এটা হচ্ছে দেখেন 3 3 9 3 5 15, এখানে দেখেন 3 9 15 21, ঠিক আছে? দেখেন অটোমেটিক সে আপনাকে কাউন্ট করে দিচ্ছে, ঠিক আছে? এই প্রসেসে হচ্ছে লিঙ্ক বা শীটকে লিঙ্ক করতে হয় একটার সাথে আরেকটা। তো আমি আরেকবার বলি এটা কিভাবে কাজ করে। যদি শীট লিঙ্ক করতে চান তাহলে আপনি যেই শীটগুলোতে লিঙ্ক করবেন সেখানকার ডাটাগুলো আপনাকে বসাইতে হবে,
সেম ভাবে আপনাকে যেই শীটটাতে রেজাল্টটা নিয়ে আসতে যাচ্ছেন সেখানেও আপনাকে এটা সাজায় নিতে হবে। নেওয়ার পরে আপনার বাকি শীটগুলোতে যেখানে আপনার ডাটাগুলো আছে এই ডাটার জায়গাগুলো আপনার লিঙ্ক শীটে ব্ল্যাঙ্ক রাখতে হবে, এখানে ডাটা রাখা যাবে না। তারপরে এই ব্ল্যাঙ্ক জায়গায় এসে আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ডাটাতে গিয়ে কনসোল ডেট এখানে আসতে হবে। এখান থেকে আসার পরে এখানে এই যে পপ আপ উইন্ডোটা এই পপ আপ উইন্ডোতে এসে আপনাদের রেফারেন্স দিতে হবে। রেফারেন্স কিসের দেবেন? যেই শিটগুলো থেকে ডাটা আপনি একেবারে নিয়ে এসে এই কনসোলের শিটটার সাথে লিঙ্ক করতে যাচ্ছেন সেগুলো রেফারেন্স দিতে হবে। তার জন্য রেফারেন্সে আসেন, আমি যেভাবে রেফারেন্স বসালাম শিট 1-এ যাবেন, যাওয়ার পরে যেই ডাটাগুলো আপনি লিঙ্ক করতে যাচ্ছেন সেগুলোকে সিলেক্ট করবেন, করার পরে অ্যাড করে দেবেন, দেন এটা স্ক্রিনে চলে আসবে। দেন নেক্সট শিট সেম প্রসেস, নেক্সট শিট সেম প্রসেস। তারপরে এগুলো যখন লিঙ্ক হয়ে যাবে এটাকে আউট করে দেবেন, দেওয়ার পরে এই নিচে এসে এখানে টিক মার্কটা বসায় দেবেন, তারপরে ওকে করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এখন এই যে দেখেন এই পাশে প্লাস চিহ্ন আসছে, এই প্লাস চিহ্নগুলোতে আপনি যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে আপনার এই 3টা, এই 9, এই 15, এই 21 এগুলার টোটাল কাউন্ট কোন কোন ডাটার থেকে আসছে। দেখেন 3টা শিটের সেম সেলে হচ্ছে এই দেখেন এক এক করে ছিল, দ্যাটস এটার যোগফল আসছে 3, আবার এখানেও 3 করে ছিল, দ্যাটস এখানে আসছে 9। হ্যাঁ, এটা গেল, এটা যদি মাইনাস করেন এটা হচ্ছে আপনার আবার হাইড হয়ে যাবে। আবার নিচেরটাতে ক্লিক করেন, দেখেন এই যে পরেরটাতে 2 করেছিল, এখানে 6, 8, 9, দ্যাটস এখানে সেভাবে আসছে। হ্যাঁ, সেম ভাবে বাকিগুলাও আপনি দেখতে পারেন যে এই একটা সেলের টোটাল কাউন্ট কোন কোন সংখ্যা থেকে বা কোন কোন ডাটা থেকে আসছে, তেমনভাবে এখান থেকে দেখা যায়। এখন আপনি আপনার রেজাল্ট এখানে অটোমেটিক পেয়ে যাচ্ছেন। এই রেজাল্ট থেকে আপনি কপি করে আপনার কাজের শিটে বা যেখানে আপনার দরকার পড়বে সেখানে যেয়ে এটা ব্যবহার করতে পারবেন। এইভাবে মূলত হচ্ছে শিট একটার সাথে আরেকটা লিঙ্ক করতে হয়। আচ্ছা, এখন আপনারা বলেন যে এই জিনিসটা বুঝতে কারো অসুবিধা আছে নাকি? আমি এক এক করে বুঝাই দিয়ে একবারে ক্লিয়ার করে দিয়ে যাবো আজকে। কেউ বুঝতে পারেন নাই বা কোনো কিছু ক্লিয়ার করার জন্য? না ভাইয়া, বুঝতে পারছি। সবাই বুঝতে ওকে, কারণ হচ্ছে আমি আজকে একটা করে টপিক শেষ করব, একটা করে হচ্ছে বুঝতে পারছেন কিনা এটা আমি শুনে নিব। তো এই ছিল হচ্ছে শিট লিঙ্ক করা। হ্যাঁ, এরভাবে শিট লিঙ্ক করতে হবে। এই শিট লিঙ্ক করা কাজটা এখন খুব একটা লাগে না, কারণ এই কাজগুলো আগে অনেক করা হতো, বাট এখন এসব কাজ মানুষ একটা শিটে করে ফেলে। আলাদা আলাদা শিটের কাজ তো আমরা মানুষ করে না, দ্যাটস ওয়াই এটা ডিমান্ড একটু কম। তবে শিখে রাখেন, যদি কোনো প্রজেক্ট আসে বা কোথাও আপনাদের পার্সোনাল কোনো কাজ কিংবা যে কোনো জায়গায় যদি হায়ার হন তাহলে আশা করি কাজে দেবে। ওকে, আমি এটাকে কেটে দিলাম সেভ করে। কোথায় যেন একটা শিট নিয়েছিলাম, ওকে। নেক্সট আসেন হচ্ছে আপনাদের রেজাল্ট শিট। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল শিট। হ্যাঁ, আপনাদের এগুলার কোনো কিছুই মনে দেবো না, দিব এটার।
তো এখান থেকে প্রোডাক্ট লিস্ট এইটা দরকার নাই, আপনার এখান থেকে হচ্ছে রেজাল্ট শিট তৈরি করবেন, এটাকে কেটে দিই। এখন দেখাবো প্র্যাকটিক্যাল শিট বা রেজাল্ট শিট কিভাবে তৈরি করতে হয়। আপনারা যদি কেউ কখনো কোনো স্কুলে জব করেন তাহলে হচ্ছে জিনিসটা আপনাদের প্রয়োজন পড়বে। রেজাল্ট শিটটা বিভিন্নভাবে বের করা যায়। এখানে লজিক, ইফ, তারপর হচ্ছে মিনিমাম, এগুলোর কাজ আছে। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন। ইভেন করতে গিয়ে আমারও ভুল হইতে পারে, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো ভুল না করার, কারণ এসব কাজ করা হয় না আমার। আজকে বসছি, আমি সন্ধ্যাবেলা একটু প্র্যাকটিস করছি এই জায়গাতে এটা নিয়ে, তারপর হচ্ছে আপনাদের ক্লাসে আসছি। তো এখানে দেখলে মানে লক্ষ্যগুলো দেখতে পারবেন। এখানে সিরিয়াল নাম্বার, নেম, এই যে কিছু নেম রাখছে আপনাদের নাম দেওয়া, বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রিতে টোটাল এগুলো হচ্ছে সাবজেক্ট ওয়াইজ মার্ক পাইছে এক একজন। এখন এই মার্কগুলো নিয়ে একজন স্টুডেন্ট তার টোটাল কত মার্ক পাইছে, এভারেজে কত পাইছে, আর হচ্ছে তার মার্কের গ্রেডটা কি, এইটা বের করবো। এখান থেকে চাইলে আমরা জিপিএ 5টাও বের করতে পারতাম, তো দরকার নাই, এতটুকু হইলেও জিপিএ 5 এর আর কিছু হবে না, সময় বেশি খাবে। তো এখান থেকে দেখেন আমি অলরেডি করে রাখছি, আমি এখন এখানে টোটাল বের করা শেখাবো আপনাদের। টোটাল বের করা খুবই ইজি, এটা ব্যাপার না। তো আপনি যে ঘরে টোটালটা বসে মানে বের করতে যাচ্ছেন সেই ঘরে ক্লিক করে সিলেক্ট করেন, করার পরে ফর্মুলা যেটাই বসেন না কেন তার শুরুতে আপনাকে সমান সমান বা ইকুয়াল দিতে হবে, এটা মাস্ট বি নিডেড। কারণ একটা ফর্মুলা বসাইতে গেলে তার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ইকুয়াল দিতে হবে। মানে আমরা যখন হাতে কলমে করি তখন হচ্ছে আমরা সবার শেষে ইকুয়াল বসাই, বাট এইখানে ফর্মুলাতে শুরুতে ইকুয়াল দিতে হয়। ইকুয়াল দেন, দেওয়ার পরে আপনি এখানে কি করতে যাচ্ছেন, আপনি এখানে সাম করতে যাচ্ছেন না যোগ করতে যাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে টাইপ করেন সাম অফ, ফার্স্ট ব্র্যাকেট দেন, দেওয়ার পরে আমরা বাংলা, ইংরেজি, ম্যাথ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি এই কয়টা টোটাল, মানে এই যে মন বা মমতা আপু এখানে টোটাল যত নাম্বার পাইছে সেটার একটা যোগফল আমরা বের করতে যাচ্ছি। এটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে যে এখান থেকে ধরে আপনি যখন ট্র্যাক করে এই পর্যন্ত নিয়ে আসবেন তখন এখানে অটোমেটিক সিলেক্ট করে দেবে D17 A17, ঠিক আছে? এটা দেখেন টোটাল যে কটা সেল আছে এইখান থেকে সিলেক্ট করে দিয়েছে, তারপরে আপনি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেন, ক্লোজ করার পরে এন্টার চাপেন, দেখেন এই তিনটার টোটাল যোগফল আমি চুজ করলে দেখেন এখানে সাম 379 আসছে। আচ্ছা এটা আমার মনে হয় ছাড়া পড়ছে, এটা ছাড়া পড়ছে, এখানে আয় হইতো। আচ্ছা আমি এটা কেটে দিই। আচ্ছা আমি আবার দিই, ইকুয়াল দিলাম, সাম বসালাম, ফার্স্ট ব্র্যাকেট এন্ড এখান থেকে আমি কেমিস্ট্রি পর্যন্ত নিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। তো দেখেন এটা টোটাল যে সাম 379, এখানেও 379 দিছে। এখন এইটাতে আপনি একটা ঘরে ফর্মুলা বসাইছেন, এখন আপনার তো এদেরও বের করতে হবে। এদের বের করার জন্য আপনাকে প্রত্যেকটা ঘরে বারবার আর ফর্মুলা বসাতে হবে না। আমরা জানি এক্সেলে যদি কোনো একটা ঘরে কোনো কিছু বসানো থাকে এটাকে যদি আমরা টেনে দিই নিচের দিকে তাহলে প্রত্যেকটা ঘরেই সেম জিনিসটা চলে যায় বা ফর্মুলাটা চলে যায়। তো এই ঘরটাকে সিলেক্ট করে দেখেন এই কোণে
ধরে জাস্ট টানে নিয়ে আসে এখানে নিচ পর্যন্ত দেন। এই ঘরে যে ফর্মুলাটা ছিল এটা অটোমেটিকলি নিচের ঘরগুলোতে বসে গেছে। দ্যাটস ওয়াই সে প্রত্যেকটা পার্সনের টোটাল মার্ক বের করে দিছে। এটা গেল টোটাল বের করা। এখন দেখেন এভারেজ। অ্যাভারেজ বের করার জন্য আমরা দুইভাবে করতে পারি। আচ্ছা, টোটালটা আরেকরকম ভাবে দেখা। এটা আমরা একরকম ভাবে দেখলাম। এখন আমরা চাইলে এই টোটালটাকে আরেকভাবে বের করতে পারি। তার জন্য ইকুয়াল দেন। ইকুয়াল দেওয়ার পরে আপনি এইটা সিলেক্ট করেন, তারপরে পাশে প্লাস চিহ্ন বসান, আবার সিলেক্ট, আবার প্লাস, আবার সিলেক্ট, প্লাস, সিলেক্ট, প্লাস, সিলেক্ট, লাস্ট পর্যন্ত সিলেক্ট করার পরে এন্টার চাপেন। তাহলে দেখবেন যে আমার এটা ছাড়া করতে পারো। তাহলে দেখবেন এই যে 4, 14, মাস টোটাল আসতেছে। তো এটা একটু ঝামেলা করার কারণ, এটার দরকার নাই। আগে যেটা ছিল সেটা রাখার চেষ্টা করবেন। সাম দেওয়ার পরে টেনে দেবেন। এখন এভারেজ বের করা হবে। এভারেজ বের করার সিস্টেম হচ্ছে আপনি দুইভাবে বের করতে হবে। সেটা হচ্ছে যে আপনি এখানে কাউন্ট করেন। আমরা কি জানি এভারেজ হচ্ছে যে কটা সংখ্যার যোগফল করার পরে সেম সংখ্যা দিয়ে ভাগ করলে এভারেজটা বের হয়ে যায়। এটা হচ্ছে আমরা হাতে কলমে শিখছি। বাট এখানকার ফর্মুলা একটু অন্যরকম। আমরা যেটা জানি এটা ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে দেখেন এই টোটাল যেটা আসছে না, আমরা চাইলে এখানে ইকুয়াল দেন, তারপরে এইটা ডিভাইডেড বাই, এখানে কয়টা ঘর আছে 1, 2, 3, 4, 5, 6, ডিভাইডেড বাই 6 দেন, এন্টার করেন, দেখবেন এটার এভারেজ বের হয়েছে। এটা একটা ফর্মুলা। আরেকটা হচ্ছে যে আপনি এখানে ইকুয়াল দেন, ইকুয়াল দেওয়ার পরে এখানে লিখেন এভারেজ। AVERAG, এখানে দেন এভারেজ বসালাম। এভারেজ বসানোর পরে আপনি ফার্স্ট ব্র্যাকেট দেবেন, দেওয়ার পর এই কয়টাকে আবারও সিলেক্ট করার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেন, দিয়ে এন্টার করেন। তারপরেও দেখবেন যে সেম নাম্বারটাই আসতেছে। তো আমি পরের বারে যেটা দেখালাম যে এভারেজ ইকুয়াল দিয়ে এভারেজ বসালাম, এটা হচ্ছে এক্সেল এর ফর্মুলা। আর আগেরবার যেটা করলাম সেটা হচ্ছে আমাদের শেখা ম্যানুয়ালি, যেটা আমরা স্কুল কলেজে শিখছি। তো এই স্কুল কলেজে শেখা যে জিনিসটা, এটা মানে এক্সেল এর ক্ষেত্রে খুবই সময় সাপেক্ষের ব্যাপার। তো পরে যেটা শেখাইলাম এভারেজ দিয়ে, মানে ফর্মুলা দিয়ে আপনাকে যখন কাজ করতে হবে তখন আপনাকে ফর্মুলা দিয়ে কাজ করতে হবে। ফর্মুলা না দিলে কিন্তু আপনি ভ্যালিড ডাটা বের করতে পারবেন না। তো এরকম ভাবে এভারেজ বের করে নেবেন, ইকুয়াল বসাবেন, বসানোর পরে এভারেজ লিখে ফার্স্ট ব্র্যাকেট দেন যে কটা ঘরে এভারেজ বের করতে যাচ্ছেন সবগুলোকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার, তাহলে দেখবেন যে চলে আসছে। দেন এটাকে আগের মতো টেনে দেন, দেখবেন প্রত্যেকটার এভারেজ যে নাম্বার এটা চলে আসছে। ওকে, এখন আমরা বের করব গ্রেড। এইটা খুবই ঝামেলার একটা জিনিস। এটার ফর্মুলা অনেক লম্বা হবে, মানে সূত্রটা অনেক লম্বা হবে। তো আপনাদের যখন কেউ কোনো এক্সেল শিট তৈরি করতে দেবে সেখানে আপনাকে বলেই দেবে যে রিকোয়ারমেন্ট গুলো কি কি এক্সেলের। তো আমি রিকোয়ারমেন্ট গুলো নিয়ে নেই, আমি এমনিতে শেখাই। মনে করেন যে যদি 33 এর নিচে পায়
যদি কেউ কোনো সাবজেক্টে 33-এর নিচে পায় তাহলে সে করবে ফেল। হ্যাঁ, আবার কেউ যদি 80 মার্কের সমান বা তার বেশি পায় তাহলে সে পাবে A+। আবার কেউ যদি 70-এর সমান কিংবা তার চাইতে বেশি পায় তাহলে সে হবে A। কেউ যদি 60 থেকে সমান বা উপরে পায় তাহলে তার হবে A-। 50 থেকে উপরে পাইলে হবে বা সমান বা উপরে পাইলে হবে B। 40 থেকে সমান বা উপরে পাইলে হবে C। আর 33 থেকে সমান বা উপরে পাইলে সে হবে D। ঠিক আছে, এইটা হলো আমাদের ফর্মুলা, এইটা বসাইতে হবে। তাহলে হচ্ছে কে কোন গ্রেডে আছে এটা আমাদের এখান থেকে বের হয়ে আসবে। ঠিক আছে, এখানে আমাদের শুরু করতে হবে ইফ দিয়ে। ইফ বলতে বোঝাচ্ছে যদি, যদি কেউ 33-এর নিচে পায় তাহলে সে ফেল। ঠিক আছে, আচ্ছা, যদি ইকুয়াল বসাই, ইকুয়াল, তারপরে দিলাম ইফ। যদি কেউ মিনিমাম 33-এর নিচে পায় তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত সর্বনিম্ন বুঝাইতে আমাদেরকে এখানে মিনিমাম ইউজ করতে হয়। তো মিনিমাম ইউজ করার আগে অবশ্যই আপনাদেরকে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। আপনি যখন লজিক্যাল টেস্ট দেবেন তখন আপনাকে ইফের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট বসাতে হবে। আর আপনি যখনই ফার্স্ট ব্র্যাকেট দেবেন তখন এক্সেল আপনাকে দেখেন অটোমেটিকলি এখানে একটা ইনস্ট্রাকশন দেবে যে আপনি এখন কোন জিনিসটা বসাবেন। এখন আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছেন, এখন আপনাকে এখন লজিক্যাল টেস্ট মানে টেস্ট দিতে হবে আপনার লজিকটা কিরকম হবে। ঠিক আছে, তো আমার লজিকটা হচ্ছে এখানে সাম হবে না, এভারেজ হবে না, আমার লজিকটা এখানে হচ্ছে মিন মানে মিনিমাম। আচ্ছা, আপনি এখানে এমটাকে বড় করে দিলে ভালো লাগে দেখতে। মিনিমাম দিলেন, এখন মিনিমামটা কার মধ্যে থেকে আপনার এখানে আসবে? মিনিমাম গুলো হবে, আমি বললাম যেটা মিনিমাম 33-এর নিচে যদি পায়, মিনিমাম 33-এর নিচে যদি পায় তাহলে সে ফেল আসবে। সো এগুলা কোথা থেকে আসবে? এগুলো প্রত্যেকটা সাবজেক্টে আসবে। সো আমরা এখান থেকে এখন কি করব, একটাকে কি করলাম, টোটালের ঘরে যখন আমি এগুলো টানলাম সেগুলো কিন্তু আমি ব্র্যাকেটের মধ্যে রাখছিলাম। তো আবার একটা ফার্স্ট ব্র্যাকেট বসান, দেখেন ফার্স্ট ব্র্যাকেট বসাইছি, ব্র্যাকেটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে এই কয়টার মধ্যে যদি সে 33-এর নিচে পায় তাহলে সে ফেল করবে। সো দ্যাটস আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। ঠিক আছে, আমার লজিক্যাল টেস্টের অল্প কিছু সম্পূর্ণ হলো, এখন আমাকে বাকিটা শেষ করতে হবে। যদি মিনিমাম এই মার্কগুলোর মধ্যে এতটুকু আমার শেষ হয়ে যায়, যদি সর্বনিম্ন যদি মিনিমাম এই মার্ক কয়টা যে 60, 66, 63, 60, 70, 60 এগুলোর মধ্যে যদি কেউ 33-এর কম পায়, আমরা জানি আছে লেস দেন আর গ্রেটার দেন, এটাকে বোঝা যাচ্ছে ছোট আর বড়। তো আমি এখানে বসাই দিলাম এটা বোঝাচ্ছে যে 33-এর নিচে, এই মার্ক বা এই চিহ্নটা দিয়ে এটা বোঝাতে যাচ্ছে যে এর মধ্যে যেটা আছে এটা 33-এর নিচে যদি হয় তাহলে তার রেজাল্ট আসবে ফেল। ঠিক আছে, তাহলে লেস দেন 33 যদি হয় তাহলে কমা দিলাম, কমা দেওয়ার পরে এর যেই রেজাল্ট আসবে, রেজাল্টটা কি হবে, সেই রেজাল্টটা আমরা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে দিব, সেটা হবে ফেল। তাহলে ইফ যদি মিনিমাম 33-এর নিচে এই মার্কগুলো থাকে তাহলে তার রেজাল্ট আসবে ফেল। আমাদের একটা লজিক ফেল হইল। ঠিক আছে, এখন আমাদের তো আরো কিছু আছে। আমাদের কি বলছে যে 80 থেকে বা সমান 80 সমান বা উপরে যদি তাহলে আমাদের কি আসবে A+, তাই না? তাহলে আমরা আবারও লজিকটা বসাবো,
লজিক বসানোর জন্য আমাদের একটা লজিককে মনে করেন আমরা ক্লোজ করব, ক্লোজ করার জন্য একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে আমরা আবারও ইফ লিখব। ইফ, এখন আমরা কোথা থেকে বের করব রেজাল্টটা? আমরা এখন বের করতে যাচ্ছি টোটাল মার্ক থেকে। আমাদের অলরেডি এখানে সিলেক্ট করে দেওয়া আছে যে এগুলার মার্কগুলা, হ্যাঁ। এখন এগুলা তো আমাদের অলরেডি সিলেক্টেড, এখন আমরা আবার নতুন করে এগুলো সিলেক্ট করতে যাব না, এখন আমরা টোটাল থেকে সিলেক্ট করব। টোটাল থেকে আমরা কিভাবে সিলেক্ট করব? এই টোটালের সাথে যে কটা সাবজেক্ট সেগুলোকে আমরা হচ্ছে গুণ দিব। গুণ দিলে দেখা যাচ্ছে যে আমাদের এর সাবজেক্ট ওয়াইজ কত করে পাইছে এটা চলে আসবে। তাহলে ইফ, তারপর হচ্ছে আমরা জানি কি ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেট টোটাল। টোটাল যদি 80 থেকে বড় কিংবা সমান হয় তাহলে 80 ইন্টু মানে 6টা সাবজেক্ট আছে, তাহলে যদি আমাদের টোটাল মার্ক থেকে 80কে যদি 6 দিয়ে গুণ দিই তাহলে সেটা যদি গিয়ে সাবজেক্ট ওয়াইজ 80-র উপরে বা সমান হয় তাহলে আমাদের এটা রেজাল্ট আসবে কত? ডাবল কোটেশন এ প্লাস ডাবল কোটেশন ক্লোজ। তাহলে হচ্ছে 80 থেকে যদি সমান বেশি হয় তাহলে রেজাল্ট আসবে এ প্লাস। আমাদের আরো একটা লজিক সম্পূর্ণ হলো। এখন আবারও একটা কমা, সেম ভাবে আমরা এখন এটা দিতে থাকবো। আবারও আমরা ইফ ব্যবহার করব। ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমরা আবারও টোটাল। তো টোটালটা দেখেন এখানে চলে গেছে, তো এখানে টোটাল ক্লিক করার মতো জায়গা নাই। তো আমরা জানি টোটালটা কত নম্বর সেলে আছে, এখানে দেখেন অলরেডি দেওয়া আছে J17। তো আমি এখান থেকে টাইপ করে দিব J17 বসাই দিলাম। দেওয়ার পরে আমি আবারও বড় বা সমান যদি 70 ইন্টু 6 হয় তাহলে এটা রেজাল্ট আসবে, কমা দিলাম, ডাবল কোটেশন এ ব্র্যাকেট ডাবল কোটেশন ক্লোজ। ঠিক আছে, দেন আবার আমাকে আরেকটা ইফ বসাইতে হবে। দ্যাটস ওয়াই আমি আবার ইফ নিলাম। ইফ নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট নিলাম, নেওয়ার পরে আবারও J17 নাম্বার রো মানে টোটাল রো এটার বেশি বা সমান যদি 60 ইন্টু 6 হয় তাহলে এটার রেজাল্ট হচ্ছে এ মাইনাস কোটেশন অফ। আবারও ইফ ফার্স্ট ব্র্যাকেট J17 বড় কিংবা সমান যদি হয় তাহলে হচ্ছে কত কিসের 60 বসেছে, তাহলে 50 ইন্টু 6 50 ইন্টু 6 তাহলে আমাদের রেজাল্ট আসবে বি ব্র্যাকেট ক্লোজ, কমা দিব। আবারও ইফের পরে আবারও ফার্স্ট ব্র্যাকেট, আবারও হচ্ছে আমাদের টোটাল সেলটাকে এখানে করে দিলাম। তারপরে সেম ভাবে সমান যদি আমাদের এখন হবে 40 ইন্টু 6 তাহলে হবে কি সি। আচ্ছা, অবশ্যই ডাবল কোটেশন তারপরে সি বসাই দিয়ে ডাবল কোটেশন ক্লোজ, আবারও কমা, আবারও ইফ। মানে আমাদের যতক্ষণ না এখানে লজিকটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমাদেরকে বসাইতে হবে, মানে আমাদের সূত্র অনুযায়ী দিতে হবে, নাহলে কিন্তু আমাদের গ্রেড বের হবে না। তো ইফ ফার্স্ট ব্র্যাকেট J17 বড় কিংবা সমান 33 ইন্টু 6
is equal to b, এতে আমাদের লজিকটা শেষ। এখন আমি কি করব, আমি এখানে একটা কমা দেব। এখন আমাকে ফলস ভ্যালু দিতে বলছে, আমি ফলস ভ্যালুটা অলরেডি আগেই দিয়ে আসছি, ফেল। ঠিক আছে, তো আমি আর কোনো ভ্যালু দিচ্ছি না, এখান থেকে জাস্ট ব্র্যাকেটগুলো ক্লোজ করব। তো আপনারা এখানে ম্যানুয়ালি ব্র্যাকেটটা খুঁজে খুঁজে ক্লোজ করতে পারেন। তো দেখেন এখানে আপনি কয়টা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছেন আর কয়টা কি করছেন, এই যে একটা, এটা দুইটা, এটা ক্লোজ করে দিয়েছেন, মানে এটা লাগতেছে না, এটা ক্লোজ করা নাই, 1 2 3 4 5 6 7, মানে আপনার 7টা ফার্স্ট ব্র্যাকেট আছে যেগুলো ক্লোজ করা হয়নি। আর যদি ব্র্যাকেট যদি ক্লোজ না করেন তাহলে কিন্তু ফর্মুলা কাজ করবে না। সো এখান থেকে আমি এখন এগুলোকে ক্লোজ করব। এখানে আমি একটা করে বসাচ্ছি, একটা একটা করে। লক্ষ্য করেন আমি প্রথমটা যখন দিলাম তখন এইটা কিন্তু একটু বোল্ড হইলো, তারপরে আবার আগের অবস্থা ফেরত দিলাম। দ্বিতীয় নম্বরটা যখন দিলাম তখন এই দ্বিতীয় নম্বরটা বোল্ড হইলো, মানে আমি আস্তে আস্তে যে কটা ব্র্যাকেট দিব সে কটা ব্র্যাকেট ক্লোজ হবে, যেটা ক্লোজ হবে সেটা একটু বোল্ড হবে আর কি। এটা ক্লোজ হইলো, এখন এটা হবে, দেন এইটা হবে, আমার ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। আমি যদি একটা ব্র্যাকেট মিস করতাম তাহলে আমার ফর্মুলাটা কাজ করতো না। যেহেতু আমার ব্র্যাকেট ক্লোজ হয়েছে, আমি এখন ইন্টার চাপবো, দেখবো যে সে টোটাল মার্ক বা তার হচ্ছে গ্রেড অনুযায়ী সে কি পাইছে। টোটাল পাইছে হচ্ছে এ মাইনাস। এখন এই ফর্মুলাটা কিন্তু আমি টেনে দিই, তাহলে দেখবেন যে সে কোনটাতে কি গ্রেড পাইছে। আমার এখানে একটা ফর্মুলা ভুল আছে। বলতে আমি বলছিলাম কি যে এখানে সে যদি 80-র উপরে পায় তাহলে সে পাবে এ প্লাস, কিন্তু এখানে সে এ প্লাস পায় নাই, ই পাইছে। এটাকে যদি আমি একটু ঠিক করতে চাই, ডাবল ক্লিক দেব, আমার যেমন আছে ফর্মুলাটা এখানে পুরোটাই ভুল। তো দেখেন এখানে কি বলা ছিল, সে যদি 80 মার্ক পায়, টোটাল থেকে সে যদি 80 মার্ক পায় তাহলে সে পাবে এ মাইনাস, সরি এ প্লাস। তো এখানে এভারেজের দিকে খেয়াল করে দেখেন একটাতেও তারা 80 পায় নাই, দ্যাটস ওয়াই এখানে কোনো এ প্লাস আসে না। এগুলো হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইজ প্লাস মার্ক, কিন্তু গ্রেড অনুযায়ী সে কিন্তু প্লাসের আওতাধীন হয় নাই। এখানে সে পাইছে কত, 60 থেকে উপরে। আমাদের লজিকটা ছিল 60 থেকে উপরে যদি হয় তাহলে হবে এ মাইনাস, সে এ মাইনাসে পাইছে। আবার এখানে দেখেন 70 থেকে উপরে যদি পায় তাহলে সে পেত এ, যে 70 76 72 76 75 70, হ্যাঁ 72, এগুলো সবগুলোতে দেখেন এ এ পাইছে। হ্যাঁ, এগুলোতে ফেল আসছে, কেন ফেল আসছে দেখেন, আমাদের ফর্মুলাতে দেওয়া ছিল যে সে যদি 33-এর নিচে পায় তাহলে কিন্তু সে ফেল। আর আমরা জানি একটা সাবজেক্টে ফেল মানে সম্পূর্ণ বিষয়ে ফেল। ঠিক আছে, তো দেখেন সে ফিজিক্সে 32 পাইছে, দ্যাটস ওয়াই সে ফেল মারছে। এই জন্য তার টোটাল রেজাল্টটা বা গ্রেডটা ফেল আসছে। এও ফেল মারছে 32, এও ফেল মারছে, আইসিডিতে 32। ঠিক আছে, তো এরকম ভাবে হচ্ছে আপনাদের সামগুলা কাজ করে। তো এক্সেলের যেই লজিক গুলা আমি আপনাদেরকে দিচ্ছি, একটু ওয়েট, যেটাতে আপনারা প্র্যাকটিস করতে পারবেন।
আচ্ছা, এই যে দেখেন আমি কিছু লজিক নিয়ে আসছি। এখানে ইফ এটা কি কাজে ব্যবহার হয়? নির্দিষ্ট সত্য পূরণ হলে একটি ফলাফল, না হলে আরেকটি ফলাফল দেখায় বেশিরভাগ কম। ঠিক আছে, তো এইটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। স্ক্রিনশট নিয়ে দিব। আপনারা আপনাদের গ্রুপ চেক করলে পেয়ে যাবেন এটা। এটা একটু বাসায় মুখস্থ করবেন বা একটু দেখবেন, এটা আপনাদের কাজে দিবে। এই যে দেখেন, ছাত্রের রেজাল্ট পাস ফেল মার্ক, যেটা আমি দিলাম একটু আগে। দেখেন টোটাল মার্ক যদি 40-এর সমান নিচে হয় তাহলে সে পাস বা ফেল। ইফ এটা হচ্ছে আপনার এক্সাম্পল হিসাবে নিতে পারেন। এটা একটু বাসায় দেখবেন। মূলত এইভাবে আপনাদের লজিকটা কাজ করে, রেডিভাবে বের করতে। এখন আমি যদি আপনাদেরকে বলি জিপিএ 5 বের করার কাজ, আপনারা পারবেন কিনা? আপনাদের এই জিনিসটাকে বুঝাইলাম, কারো কোনো প্রবলেম আছে বলুন তো? যদিও বুঝানোটা ঠিক মতো হয় নাই। এনার্জি লো আমার আজকে। বুঝছি ভাইয়া। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু নিজে যদি ট্রাই না করি তাহলে তো হবে না। নিজে ট্রাই করলে আর একটু ভালো করে বুঝতে পারবো। আমি আপনাদেরকে করবেন। আচ্ছা, আশা করি আজকে ক্লাসের টপিকগুলো এই ছিল আর কি। আমার কথা হচ্ছে যে কেউ যদি বলে যে ভাই আপনি তো কিছুই শেখাচ্ছেন না, আপনার কথা হচ্ছে যে এক্সেল শিটের যত কাজ আছে এই কাজ যদি আপনাদের শেখাইতে বসি 3 মাস লাগবে, খালি এক্সেলের উপরে চলে যাবে। ঠিক আছে, আর কথা হচ্ছে যে এর মধ্যে থেকে যেগুলো শিখে রাখলে আপনারা অন্তত পক্ষে দাঁড়াই থাকতে পারবেন, সেগুলো শেখাচ্ছে। মোট কথা হচ্ছে লিড জেনারেশনে বা হচ্ছে ডাটা এন্ট্রিতে এই জিনিসগুলো শিখে রাখলেই আমার তরফ থেকে মনে হচ্ছে ওকে, তার বেশি কিছু লাগে না। তো এই ছিল ক্লাসের টপিক। এখন আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কের আগে বলি যে গত ক্লাসে যে বলছিলাম আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্ট করতে, যাদের আগের অ্যাকাউন্ট ছিল তাদের তো ছিলই, এখন তো নতুন করে অ্যাকাউন্ট করছেন এমন কেউ আছেন? ভাইয়া আমি করতে চাচ্ছিলাম, কিন্তু ওই যে আমার প্রোফাইল পিক কি দিব এটা নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ এটা একটু বুঝতেছিলাম না। প্রোফাইল পিকটা কি পরে চেঞ্জ করা যায়? প্রোফাইল পিকচার আপনি এনি টাইম চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। কিন্তু চেষ্টা করবেন একটা প্রফেশনাল পিকচার দেওয়ার। হ্যাঁ, এইটার জন্য আমি আর কি প্রবলেম ছিল। এখন আপনাদের হোমওয়ার্কটা থাকবে কি, 10 জন ছাত্রের নাম 3টি বিষয়ে মার্কস লিখবেন। মানে আমি যে শীটটা এখানে করলাম এটা, এইটাই আপনারা তৈরি করবেন। আমি এটা একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি গ্রুপে। যদি পারেন জিপিএ 5, তার জিপিএ কত এইটা বের করার চেষ্টা করুন যদি পারেন। দেখি আপনারা ট্রাই করতে পারেন কিনা। ঠিক আছে, এটা হোমওয়ার্ক ডেমো। হোমওয়ার্কটা দিয়ে দিই।
অবশ্যই চেক দিব সবগুলাই। তার হোমওয়ার্কটা একটু ভালো করে বুঝাই, সেটা হচ্ছে যে আমি যেভাবে শিখে সিরিয়াল নাম লিখছি সেভাবে নাম লিখবেন। আর এখানে 3টে বিষয় মার্কের কথা আছে, আপনারা যে জায়গাটা পারেন করে নেবেন, সমস্যা নেই। 3টা 5টা 7টা 10টা যা যেটা প্রতিটি ছাত্রের মোট নাম্বার, আলাদা আলাদা সাবজেক্টে নাম্বার বসাবেন, যেটা আপনার মন খুশি বসাই দেবেন, দিয়ে সেটা হচ্ছে টোটাল সাম করে নিয়ে আসবেন, যেটা আমি করছি। তারপর হচ্ছে গড় এভারেজ বের করবেন। তারপরে এখান থেকে আপনারা সবচাইতে বেশি মান কে পেয়েছে এইটা বের করবেন, ঠিক আছে? তারপরে সবচাইতে কম কে পাইছে এটা বের করবেন। আমি যদি ভাই দুইটা জিনিস আপনাদেরকে দেখাইলাম না, কেন দেখাইলাম না? কারণ হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে আপনারা পারেন কিনা, কারণ অলরেডি অটো সামের এখানে আপনি দেখেন ম্যাক্স আর মিন দুটো কিন্তু দেওয়া আছে। এইটা আপনারা আপনাদের মাথা ঘিলু কাটিয়ে একটু করার চেষ্টা করেন, যদি না পারেন হোমওয়ার্কের দিন আমি শিখে দেব, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এটা বের করুন। আর কথা হচ্ছে যে এখানে আরেকটা থাকার কথা ছিল যে আপনার একটা স্যালারি শিট তৈরি করে নিয়ে আসবেন বা মার্কশিট, শিট বানিয়ে তাহলে এই থাকলো আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ, খুব বেশি হোমওয়ার্ক না, অল্প স্বল্পই, প্র্যাকটিস করেন দু একবার, ঠিক আছে? আর হচ্ছে অবশ্যই যে এইটা যেটা দিয়েছি এই জিনিসটা, এইটা আপনারা মাথায় রাখার চেষ্টা করেন। এই কয়টার হচ্ছে আপনাদের লজিক্যাল ফাংশন বা লিস্ট সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইফ, তারপর হচ্ছে অ্যান্ড। তো তাহলে আজকের ক্লাসটা পর্যন্ত রাখি। হ্যাঁ,